আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে আরকারাত চ্যানেলে। সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো। তো বরাবরের মতো সাথে আছি আমি রাজাউল। আজকে আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ের রেওয়ামিলের সর্বশেষ পর্বটি আজকে করাবো। এই পর্বতে আমরা রেওয়ামিলের যে লাস্ট তিনটি সৃজনশীল রয়েছে সেই সৃজনশীলগুলো কমপ্লিট করবো ইনশাল্লাহ। তার পূর্বে আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কথা না বলে আজকের পর্বটি শুরু করা যাক। তো 4 নম্বর যে সৃজনশীলটি রয়েছে নবম অধ্যায়ের, এখানে বলা আছে ওহি সিরামিক্সের ব্যবহারিক গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের উদ্দেশ্যে 2017 সালের 31 ডিসেম্বর তারিখে নিম্নলিখিত খতিয়ানের উদ্ধৃতিগুলো দেওয়া আছে। তো ক নম্বর প্রশ্ন বলা হয়েছে ওহি সিরামিক্সের রেওয়ামিলের মোট কত টাকা অন্তর্ভুক্ত হবে না। তো আমি এখানে দেখো লিখছি যে ওহি সিরামিক্সের রেওয়ামিলে মোট কত টাকা অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয়। আমরা জানি সমাপনী মজুত পণ্য ব্যাংক, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক হাতে নগদ, সমাপনী মণিহারি, এই ধরনের হিসাবগুলো রেওয়ামিলে সচরাচর আসে না। তাহলে দেখো এখানে বলেছে ব্যাংক উদ্ধৃত 1 তারিখ, 1 তারিখ মানে কি প্রারম্ভিক, তাহলে এই প্রারম্ভিক ব্যাংক উদ্ধৃতটা আমাদের রেওয়ামিলে আসবে না, 15,000 টাকা। তারপরে দেখো সমাপনী মজুত পণ্য দেওয়া আছে, সমাপনী মজুত পণ্য রেওয়ামিলে আসে না, ঠিক আছে। তাহলে এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি 37,000 টাকা। আশা রাখি বুঝতে পারছো সবাই। খতে বলা আছে এরকম যে তোমার উপযুক্ত তত্ত্বের আলোকে ওহি সিরামিক্সের রেওয়ামিলের মোট রেওয়ামিলটি প্রস্তুত করে, অর্থাৎ এই যে আমাদের যে ওহি সিরামিক্সের যে উদ্ধৃতগুলো দেওয়া আছে সেই উদ্ধৃত থেকে আমাদের রেওয়ামিলটি প্রস্তুত করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা দেখো আমরা রেওয়ামিলটি এখানে করছি ওহি সিরামিক্স রেওয়ামিল 31 ডিসেম্বর 2017, ঠিক আছে। তো আমরা এখানে লিখছি ফার্স্টে মূলধন, আমরা জানি মূলধন ক্রেডিট পাশে যায়, আমরা মূলধন ক্রেডিট পাশে লিখছি। তারপর ব্যাংক উদ্ধৃত, এটা তো রেওয়ামিলে আসবে না, সেটা একটু বললাম। তারপর আসো আমাদের দ্বিতীয় আছে পাওনা। পাওনা মানে কি জানো? প্রাপ্য হিসাব। আমরা জানি পাওনার দ্বার মানে হচ্ছে অর্থাৎ দায়, এটা চলতি দায়, কিন্তু পাওনা মানে হচ্ছে প্রাপ্য, অর্থাৎ এটা একটা সম্পদ। তাহলে এটা আমাদের রেওয়ামিলে ডেবিট পাশে বসবে, কারণ যেহেতু সম্পদ রেওয়ামিলে ডেবিট পাশে বসবে। আর দেনা মানে হচ্ছে দায়, রেওয়ামিলের ক্রেডিট পাশে বসবে, ঠিক আছে। তাহলে আমরা রেওয়ামিলের ক্রেডিট পাশে বসাই দিলাম, দায়টা ক্রেডিট পাশে বসাই দিলাম। তারপর আসো আয়কর। আয়কর একটা উত্তোলন। আমরা জানি রেওয়ামিলগুলো সচরাচর উত্তোলনগুলো রেওয়ামিলের ডেবিট পাশে বসে। উত্তোলনগুলো কী যেমন জীবন বীমা প্রিমিয়াম, আয়কর এবং উত্তোলন, এগুলো রেওয়ামিলের ডেবিট পাশে বসাই দিলাম। তারপর আসে ক্রয় তো ব্যয়, তোমরা জানোই যে ক্রয় রেওয়ামিলের ডেবিট পাশে বসে দিলাম। বিক্রয় একটা আয়, এগুলো কোন পাশে বসে? রেওয়ামিলের ক্রেডিট পাশে বসাই দিলাম। দেন আসো আমাদের প্রাপ্ত ভাড়া একটা আয়, এটা যেহেতু প্রাপ্ত লেখা থাকলে সেটা আয় হবে, ক্রেডিট পাশে লিখে দিলাম। আর তারপরে যদি অগ্রিম প্রাপ্ত লেখা থাকতো তাহলে সেটা আবার দায় হইতো। তারপর আমাদের সমাপনী মূলধন রেওয়ামিলে তো আসে না। দেন আমাদের আছে প্রশিক্ষণ ভাতা আছে আমাদের কত তোমার 5,000 টাকা ডেবিট পাশে বসাই দিলাম। তারপর আমরা এই পেজে আমাদের কাজ শেষ, এই পেজে আমাদের আর জায়গা নেই, আমরা অন্য পেজে যাব। এক পেজ থেকে যখন আরেক পেজে যাব তখন কিন্তু আমাদের কি করব, জাস্ট এবার দাগ টেনে দেবো, ঠিক আছে। মানে বিবরণগুলো লিখতে হবে না, যেগুলো লিখতে হবে না, ঠিক আছে। এক পেজ থেকে যখন আরেক পেজে যাবা তখন আর এই যে বিবরণগুলো লিখতে হয় না, তারপরে আমাদের আসে রপ্তানি শুল্ক 13,500 টাকা ডেবিট পাশে বসাই দিলাম। তারপরে প্রাপ্ত বাট্টা, দেখো প্রাপ্ত বাট্টা যেহেতু প্রাপ্ত লেখা আছে, একটু আগে বলছি প্রাপ্ত বা প্রাপ্তি লেখা তাহলে ক্রেডিট পাশে লিখে দিবা, এই যে ক্রেডিট পাশে লিখে দিলাম। আর এটা একটা আয়। আর তারপরে দেওয়া আছে বিনিয়োগ, একটা দীর্ঘমেয়াদী সম্পদ, এই বিনিয়োগ আমরা লিখে দিলাম, যেহেতু সম্পদ এটা ডেবিট পাশে লিখে দেবো। আমরা লভ্যাংশ প্রাপ্তি, যে প্রাপ্তি লেখা আছে 500 টাকা, ক্রেডিট পাশে 500 টাকা লিখে দিলাম। তারপরে আসো আসবাবপত্র, এটা সম্পদ, স্থায়ী সম্পদ, ডেবিট পাশে বসবে, ডেবিট পাশে বসাই দিলাম। প্রারম্ভিক মজুত পণ্য রেওয়ামিলের ডেবিট পাশে বসে, এই প্রারম্ভিক মজুত পণ্য রেওয়ামিলের ডেবিট পাশে আমরা বসাই দিলাম। তারপরে আসে সমাপনী ব্যাংক জমা রেওয়ামিলে আসে, এটা একটা সম্পদ, এই সম্পদটা আমরা সমাপনী ব্যাংক জমাটা লিখে দিলাম এখানে, ঠিক আছে। দেন আসে আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত। আমরা জানি বিক্রয়টা সচরাচর ক্রেডিট, দেখো বিক্রয়টা আমরা ক্রেডিট পাশে লিখছি, যে বিক্রয়টা ক্রেডিট পাশে লিখছি। এখন বিক্রয় থেকে যেই জিনিসগুলো মাইনাস করা হয় সেগুলো ডেবিট পাশে বসে, যেহেতু আন্তঃফেরত বিক্রয় থেকে মাইনাস করা হয়, এই আন্তঃফেরতের অপর নাম হচ্ছে বিক্রয় ফেরত। তাহলে আন্তঃফেরতটা বিক্রয় ফেরত থেকে যেহেতু মাইনাস করা হয়, কমানো হয়, সেজন্য এটা রেওয়ামিলের ডেবিট পাশে বসে। বিক্রয় যদি ক্রেডিট পাশে বসে, বিক্রয়ের অন্য হিসাবগুলো ডেবিট পাশে বসবে, ঠিক আছে। দেন আমাদের এখন এই যে দেখো ডেবিটগুলো, এই যে ক্রেডিটগুলো, তোমরা কিন্তু একটা কাজ করবে, এখানে আমি ক্রেডিট কথাটা লিখছি, তোমরা কিন্তু ক্রেডিট লিখবা না, তোমরা লিখবা কি ক্রেডিট টাকা, বাংলায় লিখবা, আমি সংক্ষেপে লিখছি, তোমরা লিখবা ডেবিট টাকা, ক্রেডিট টাকা, বাংলায় লিখবা, ঠিক আছে। তখন আমরা ক্রেডিটগুলো যোগ করলে আমরা পাচ্ছি 2,79,500, আবার ডেবিট পাশেরগুলো যোগ করলে আমরা পাচ্ছি 2,79,500 টাকা, ঠিক আছে। এবার আমাদের অঙ্কটা মিলে গেছে। আর তারপরে আমাদের এখানে আর কোনো অনিশ্চিত হবে না, যেহেতু মিলে গেছে অঙ্কটা হয়েছে, হ্যাঁ। তারপরে আমাদের গতে কি বলা আছে দেখি তো। গত বলা আছে
উপযুক্ত তথ্যে সরি 4 নাম্বার উপযুক্ত তথ্যের আলোকে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা এখন মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়টা নির্ণয় করব। তো আমি দেখো এখানে লিখছি যে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় নির্ণয়। ঠিক আছে, এখন আমরা দেখো ফার্স্টে আমরা মুনাফা জাতীয় আয়গুলো কী কী জানি। তো তোমরা জানো, আমি তো প্রথম পর্বে থেকে তোমাদের মুনাফা জাতীয় আয়গুলো কীভাবে নির্ণয় করতে দেখাইছি। যেমন দেখো এখানে প্রাপ্ত ভাড়া, প্রাপ্ত বাট্টা, তারপর লভ্যাংশ, প্রাপ্তি, বিক্রয়, এগুলো হচ্ছে আয়। তাহলে আমি প্রাপ্ত ভাড়াটা আমার আগে বিক্রয় লেখা উচিত ছিল, তোমরা বিক্রয়ের আগে লিখবা। আমি বিক্রয়টা পরে লিখছি, বিক্রয়টা কাজ আছে এই কারণে আমি বিক্রয়টা পরে লিখছি, তোমরা বিক্রয়টা আগে লিখবা। যে প্রাপ্ত ভাড়া আছে আমাদের 13,000 টাকা। তারপরে আসো আমাদের প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত লেখা থাকলে শুধু অগ্রিম প্রাপ্ত বা অগ্রিম প্রাপ্তির সঙ্গে লেখা থাকলে দায় হবে, কিন্তু প্রাপ্ত লেখা থাকলে মনে রাখবো যেটা আয়, হ্যাঁ মুনাফা জাতীয় আয়। তারপর তোমার যে প্রাপ্ত ভাড়া 13,000, প্রাপ্ত বাট্টা হচ্ছে 12,000 টাকা। তারপর হচ্ছে লভ্যাংশ প্রাপ্তি 500 টাকা, এগুলো যোগ করলে 25,500 টাকা হয়। আমি চাইলে এখানে এগুলো লিখতে পারতাম, কোনো সমস্যা নাই। এগুলো লিখতে পারতাম। তারপরে লিখে দিলাম, যোগ করে এগুলো লিখে দিলাম। তারপর আসো বিক্রয়। আচ্ছা, বিক্রয় দেওয়া আছে 1,45,000 টাকা। দেখো বিক্রয় দেওয়া আছে 1,45,000 টাকা। এখন বিক্রয় করার পরে মানে আমাদের এখান থেকে ফেরত আসছে কত টাকা বলতো? 3,000 টাকা। তো বিক্রয় করছি আমরা 1,45,000 টাকা, আর এখান থেকে ফেরত পাওয়া গেছে আমাদের কত? 3,000 টাকা। তাহলে বাদ দিলে নির্বিক্রয় থাকে 1,42,000 টাকা। আর কোনো আমাদের মুনাফা জাতীয় আয় নেই। মুনাফা জাতীয় আয়গুলো কোনগুলো? যেগুলো নাকি কারবারে আয় হবে, অর্থাৎ ওর টাকা অর্জিত হবে, অর্থাৎ আয় হবে, এই ধরনের হিসাবগুলো হবে আমাদের মুনাফা জাতীয় আয়। যেমন বিক্রয়, লভ্যাংশ প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, দস্তুরি প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, উপভাড়া, তারপরে শিক্ষানিবাস, স্যালামি, এই ধরনের হিসাবগুলোকে আমরা সচরাচর মুনাফা জাতীয় আয় বলি। এখন এগুলো যোগ করলে আমরা পাচ্ছি 1,67,500। এটা হচ্ছে মোট মুনাফা জাতীয় আয়। ওকে, তারপরে কি বলছিল? মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করতে বলছিল। দেখো আমাদের প্রশ্নের মধ্যে বলছে কি যে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করতে। তাহলে আমরা লিখছি যে মুনাফা জাতীয় ব্যয়। তো মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে ফার্স্টে আমাদের কী করতে হয় জানি? আমাদের বিক্রিত পণ্যের ব্যয়টা নির্ণয় করতে হয়। গুড, তোমরা ধরতে পারছো বিক্রিত পণ্যের ব্যয় কীভাবে নির্ণয় করো? প্রারম্ভিক মূলধন পণ্য প্লাস ক্রয় প্লাস হচ্ছে অন্যান্য প্রত্যক্ষ খরচ। এখানে অন্যান্য প্রত্যক্ষ খরচ দেওয়া নেই, তার মানে হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন পণ্য লিখবো আমরা, তার সাথে আমরা ক্রয়টা যোগ করবো, দেন আমরা সমাপনী মূলধন পণ্য মাইনাস করবো, তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো দেখো এটা বিক্রিত পণ্যের ব্যয়। এটা এইভাবে আবার সমন্বিত ক্রয়টা নির্ণয় করা যায়। সমন্বিত ক্রয় কিন্তু আবার কি আসে না? প্রত্যক্ষ খরচগুলো যোগ হয় না। যাই হোক, আমরা এইভাবে পাইলাম আমরা বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে কী করতে হয় জানি? অন্যান্য পরোক্ষ খরচগুলো যোগ করতে হয়। এখানে পরীক্ষা খরচ আছে। পরোক্ষ খরচ কোনগুলো বলো তো? কোম্পানির ভিতরে যে খরচগুলো হয়, যেমন ধরো প্রশিক্ষণ ভাতা, রপ্তানি শুল্ক। ঠিক আছে, এই দেখো এগুলো হচ্ছে আমাদের, অর্থাৎ বিক্রয়ের সাথে জড়িত যে সমস্ত খরচগুলো, অর্থাৎ আমরা যখন পণ্য উৎপাদন করে বিক্রয় করবো, বিক্রয়ের সাথে যে খরচগুলো সরাসরি জড়িত, এই ধরনের খরচগুলোকে আমরা বলি পরোক্ষ খরচ। যেমন প্রশিক্ষণ ভাতা আছে, আর রপ্তানি শুল্ক আছে। আর দেখো এগুলো লাগবাবতের সম্পদ, বিনিয়োগ একটা সম্পদ। তারপরে তো বিক্রেতা আসবে না, তারপর ক্রয় তো লিখে ফেলছে, আয় করাটা উত্তোলন, এগুলো তো আসবে না। তাহলে আমরা দুইটা খরচ লিখলাম, যোগ করে পাশে নিয়ে আসলাম 18,500 টাকা পাচ্ছি। 1,33,000 সাথে আমরা 18,500 টাকা যোগ করলে আমরা পাচ্ছি 1,51,500 টাকা। এখানে ক্লোজ করে আমার জায়গা নাই দেখে তোমরা অবশ্যই ক্লোজ করে দেবা, মোট লিখে দেবো। ঠিক আছে, আশা রাখি বুঝতে পারছো 4 নম্বর অঙ্কটা। এখন আমরা 5 নম্বর অঙ্কে যাবো। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো 5 নম্বর অঙ্কে বলা আছে আমাদের, প্রথমে 5 নম্বর অঙ্কটা বলা আছে সিনথিয়া এন্টারপ্রাইজ 2017 সালের 31 ডিসেম্বর তারিখে ক্ষতিপূরণ হিসাবের উদ্ধৃতগুলো দেওয়া আছে। এখানে কিছু উদ্ধৃত দেওয়া আছে। ক নম্বরে বলা আছে উপযুক্ত তথ্য হতে মূলধন জাতীয় প্রাপ্তি। আপনারা জানেন মূলধন জাতীয় প্রাপ্তি কাকে বলে বলো তো? যে প্রাপ্তিগুলো কারবারে প্রতিনিয়ত ঘটে না, অনেকদিন পর ঘটে, অর্থাৎ যে প্রাপ্তির ফলে নগদ টাকা কারবারে আসবে। ঠিক আছে, যেমন ধরো মূলধন, তারপর ব্যাংক ঋণ, তারপর হচ্ছে সম্পত্তি বিক্রয়, মানে বিক্রয়জনিত লাভ, যেটা আপনার বিক্রয়জনিত আয়, যেটা মুনাফা যেটা হবে, মানে বিক্রয় থেকে যেটা আমাদের মানে যদি আমরা মনে করে একটা সম্পত্তি বিক্রয় করছি 5 লাখ টাকাতে, সম্পূর্ণটাই হবে মুনাফা জাতীয় প্রাপ্তি। ঠিক আছে, তাহলে আমাদের সম্পত্তি বিক্রয় করলে যেটা অ্যামাউন্টটা পাওয়া যাবে সেটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি। যাই হোক, এখানে আমাদের অঙ্কের মধ্যে দেওয়া আছে মূলধন, আমাদের দেওয়া আছে 1,85,000 টাকা। তারপরে আমাদের দেওয়া আছে এখানে কোনো কিছু, এই যে ব্যাংক ঋণ দেওয়া আছে, ব্যাংক ঋণ দেওয়া আছে 1 লাখ টাকা। যেটা যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে তোমার কত? 2,85,000 টাকা। ঠিক আছে, 2,85,000 টাকা পেয়ে গেলাম। ঠিক আছে, দেন খ নম্বরে কী বলা আছে দেখো তো? খ নম্বরে বলা আছে সিনথিয়া এন্টারপ্রাইজের সমাপনী সম্পদ ও দায়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে সমাপনী সম্পদ ও দায়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা সমাপনী সম্পদগুলো দেখো, আমরা সম্পদ 3 ধরনের হয়ে থাকে।
আমরা সচরাচর সম্পদ 4 ধরনের অ্যাকচুয়ালি, চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ, তারপরে স্থায়ী সম্পদ, তারপরে হচ্ছে তোমার মনে করো অন্যান্য সম্পদ বা অসমন্বিত ব্যয় যেটা বলি। তো আমরা এগুলো ইনশাল্লাহ পরবর্তী অধ্যায় 10 মধ্যেই আমরা ইনশাল্লাহ করতে পারবো। এগুলো যখন 10 মধ্যে যখন আর্থিক অবস্থার বিবরণী করবো তখন আমরা সম্পদ নিয়ে আলোচনা করবো। তো আপাতত এখানে আমরা দেখো যে সম্পদগুলো দেওয়া আছে, ফার্স্টে চলতি সম্পদগুলো আমরা লিখবো। তো চলতি সম্পদগুলো কি, তো আমাদের সৃজনশীল আমাদের প্রথম টিউটোরিয়ালে আমরা এখানে লিখে দিয়েছিলাম তোমাদেরকে, তাই না? প্রথম টিউটোরিয়ালে আমরা লিখে দিয়েছিলাম এই চলতি সম্পদগুলো কি। তারপর দেখো এখানে কী দেওয়া আছে, যেমন চলতি সম্পদগুলো কি, যেমন চলতি যে যেমন হাতে নগদ, তারপর ব্যাংক জমা, সমাপনী, মজুত পণ্য, ঠিক আছে, অগ্রিম যে কোনো খরচ, প্রাপ্য হিসাব, দানাদার, এগুলোকে আমরা সচরাচর চলতি সম্পদ বলি। দেখো এখানে আছে অনুত্তীর্ণ বিমা। অনুত্তীর্ণ বিমা মানে কি, অগ্রিম বিমা দেওয়া আছে 10,000 টাকা। তাহলে আমরা চলতি সম্পদে ফার্স্টে লিখে দিলাম অনুত্তীর্ণ বিমা 10,000 টাকা। তারপরে আসো অনাদায়ী কমিশন, যদি কোনো আমাদের অনাদায়ী কমিশন দেওয়া আছে আমাদের 30,000 টাকা। কমিশন একটা আসলে এখানে আয় হবে, যেহেতু আয়ের আগে অনাদায়ী দেওয়া আছে, এটা আমাদের কি হবে, এই আমাদের চলতি সম্পদ হয়ে যাবে 30,000 টাকা। তারপরে দেওয়া আছে আমাদের এখানে প্রাপ্য হিসাব, দেখো এই যে প্রাপ্য হিসাব, প্রাপ্য দেওয়া আছে 25,000 টাকা, যোগ করলে 65,000 টাকা আছে। তারপরে এখানে একটা সম্পদ দেওয়া আছে, সেটা সঞ্চয়পত্র। সঞ্চয়পত্র আরেকটা নাম আছে, যেমন বিনিয়োগ, লগ্নি বা এই ধরনের, এগুলোকে আমরা কি বলি, সঞ্চয় দীর্ঘমেয়াদী সম্পদ বলি। তো দীর্ঘমেয়াদী সম্পদ লিখে সঞ্চয়পত্র লিখে দিলাম 1,00,000 টাকা। তাহলে এই সঞ্চয়পত্র 1,00,000 টাকা লিখে দিলাম, যোগ করলে আমরা পাচ্ছি 1,65,000 টাকা। এটা হচ্ছে মোট সম্পদ। তারপর আসো মোট দায়। এখন আমরা দায় নির্ণয় করব। ঠিক দেখো চলতি দায় আমাদের ফার্স্ট এখানে চলতি দায় লিখবো। চলতি দায় লেখার পরে আমাদের দেখো চলতি দায়গুলো কী কী, যেমন বকেয়া ভাড়া, অনুপার্জিত রেভিনিউ, ঠিক আছে, তারপরে তোমার এখানে আছে যে প্রদেয় বিজ্ঞাপন, এগুলো হচ্ছে আমাদের কী বলা হয়, চলতি দায়। চলতি দায় কোনগুলো, যেমন ধরো যেগুলো অনেকে 1 বছরের মধ্যে যে দায়গুলো সচরাচর সৃষ্টি হয়, যেমন পাওনাদার, প্রদেয় বিল, ব্যাংক জমাতিরিক্ত, ঠিক আছে, তারপর যে কোনো বকেয়া খরচ, এইসব হিসাবগুলোকে আমরা কি চলতি দায় বলি। যেমন এখানে কি আছে, যে বকেয়া ভাড়া আছে, অনুপার্জিত রেভিনিউ আছে, প্রদেয় বিজ্ঞাপন আছে। ওকে, তাহলে আমরা এই যে বকেয়া ভাড়া, অনুপার্জিত রেভিনিউ, প্রদেয় বিজ্ঞাপন লিখলাম, যোগ করলে আমাদের পাচ্ছি কত, 32,000 টাকা। ঠিক আছে, 32,000 টাকা লিখলাম। তারপর আসো এই যে ব্যাংক ঋণ বা ঋণ, এগুলোকে আমরা বলি দীর্ঘমেয়াদী দায়। তাহলে দীর্ঘমেয়াদী দায় লিখে দিলাম। তাহলে দীর্ঘমেয়াদী দায় লিখে দিলে ব্যাংক ঋণ আমরা এইভাবে লিখে দেবো 1,00,000 টাকা। দেখো এই যে আমি চলতি সম্পদ মোট সম্পদ চাইলে এই চলতি সম্পদ, চলতি দীর্ঘমেয়াদী সম্পদ না লিখে এইটা এই 1টা 2টা 3টা 4টা যোগ করে অ্যামাউন্টটা বসাই দিতে পারতাম, কিন্তু আসলে এটা একটা সৌন্দর্য দেখা যায় না। আর আমরা পরবর্তীতে আমরা আর্থিক অবস্থার বিবরণী করব। আর্থিক অবস্থার বিবরণী কিন্তু এভাবে করতে হবে, ঠিক আছে। তার জন্য আমরা আগে থেকে একটা প্রস্তুতি নিয়ে নেব, আগে থেকে আমরা শিখে ফেলবো এটা, ঠিক আছে। ঠিক চলতি দায়টা আমরা কী করতে পারতাম, চাইলে আমরা 1টা 2টা 3টা এই 4টা, অর্থাৎ 1 2 3 এই 4টা হিসেবে একসাথে লেখা বলো যে মোট দায় লেখা আমরা লিখে দিতে পারতাম, কিন্তু বাট আমরা এই কাজটা করবো না। আমরা শিখে যাবো চলতি দায়, তারপর দীর্ঘমেয়াদী দায় এভাবে লিখতে হয়। আমরা যোগ করলে মোট দায় পাচ্ছি 1,32,000 টাকা। আশা রাখি বুঝতে পারছো। পরে গত বলা ছিল কি, উল্লেখিত তথ্য দ্বারা একটি রেয়ামেল প্রস্তুত করতে বলছে। ওকে, আমরা এখানে লিখছি যে সিনথিয়া, যেহেতু অঙ্কটা সিনথিয়া এন্টারপ্রাইজের অঙ্ক, সিনথিয়া এন্টারপ্রাইজ রেয়ামেল 31শে ডিসেম্বর 2017, ঠিক আছে। তাহলে আমাদের প্রথমে কী আছে, মূলধন ক্রেডিট পাশে যাবে 1,85,000 টাকা, ক্রেডিট পাশে 1,85,000 টাকা লিখে দিলাম। অনুত্তীর্ণ বিমা, যে কোনো অগ্রিম খরচই হচ্ছে ডেবিট পাশে যাবে। সম্পদ, যেহেতু অনুত্তীর্ণ বিমা এটা সম্পদ, তাহলে ডেবিট পাশে লিখে দিলাম। তারপর সঞ্চয়পত্র একটা সম্পদ, আমাদের ডেবিট পাশে যাবে। তারপরে বকেয়া বাড়ারি আমাদের কোন পাশে যাবে বলতো, ক্রেডিট পাশে যাবে, কারণ এটা দায় ক্রেডিট পাশে যাবে। তারপর অনাদায়ী কমিশন আমাদের ডেবিট পাশে যাবে, যেহেতু এটা সম্পদ, অনাদায়ী কমিশন। তারপর অনুপার্জিত রেভিনিউ আমাদের ক্রেডিট পাশে যাবে, যেহেতু এটা দায় ক্রেডিট পাশে যাবে। সাপ্লাইজ খরচ আমাদের ডেবিট পাশে যাবে 34,000 টাকা। ডাক ও তার এটা খরচ আমাদের ডেবিট পাশে যাবে, আমি ভুলে ক্রেডিট পাশে লিখে ফেলছিলাম। তো দেখো আমাদের ডেবিট পাশে যাবে ডাক ও তার লিখে দিলাম। তারপরে দেখো আমাদের বলা আছে মণিহারি দেওয়া আছে আমাদের 5,000 টাকা ডেবিট পাশে যাবে, 5,000 টাকা ডেবিট পাশে লিখে দিলাম। উপযোগ খরচ লেখা আছে, খরচ লেখা তাহলে ডেবিট পাশে যাবে 77,000 টাকা। সেবা আয় দেওয়া আছে, আয় মানে ক্রেডিট পাশে যাবে, তাহলে ক্রেডিট পাশে লিখে দিলাম। ব্যাংক ঋণ এটা দায়, যেহেতু দায় বলছি আমরা, তাহলে ক্রেডিট পাশে যাবে। তারপর বাণিজ্যিক খরচ, এখানে খরচ লেখা আছে, ডেবিট পাশে যাবে 1,30,000 টাকা। প্রাপ্য হিসাব আমাদের ডেবিট পাশে যাবে, সম্পত্তিটা। তারপর হচ্ছে অবিকর আমাদের ডেবিট পাশে যাবে 38,700 টাকা। তারপর দেওয়া আছে আমাদের হচ্ছে প্রদেয় বিজ্ঞাপন, এটা দায় ক্রেডিট পাশে যাবে। এখন আমরা ক্রেডিট পাশেরগুলো যোগ করলাম। আমি আবার একটা কথা বলতেছি, তোমরা কিন্তু এখানে ডেবিট টাকা লিখবা, বাংলায় লিখবা। আমার এখানে আমি সংক্ষেপে লিখছি, তোমরা বাংলায় লিখবা।
তারপরে এগুলো সব যোগ করলে আমরা পাচ্ছি 4,72,000 টাকা। দেখো যদি আমরা এগুলো সব যোগ করি 4,72,000 টাকা পাচ্ছি, আবার এগুলো সব যোগ করলে আমরা পাচ্ছি 4,72,000 টাকা। তো দুই পাশে মিলে গেছে, তোমরা আমার অঙ্কটা হয়েছে। ঠিক আছে, আশা রাখি সবাই বুঝতে পারছো 5 নম্বর অঙ্কটা। এখন আমরা 6 নম্বর অঙ্কে যাব। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা 6 নম্বর অঙ্কটা করাবো। দেখো 6 নম্বর অঙ্ক বলা আছে ডুয়েল এন্টারপ্রাইজে 2017 সালের 31 ডিসেম্বর তারিখে বিভিন্ন হিসাবের জের, এখানে কিছু জের দেওয়া আছে। এখন ক নম্বরে বলা আছে উপযুক্ত তথ্য হতে সমন্বিত ক্রয় নির্ণয় করে। আমরা জানি সমন্বিত ক্রয় সূত্রটা কি জানি, প্রারম্ভিক মজুত পণ্য প্লাস নিট ক্রয় মাইনাস হচ্ছে সমাপনী মজুত পণ্য, তাহলে আমরা সমন্বিত ক্রয়টা পেয়ে যাই। ঠিক আছে, তাহলে আমাদের এখানে অঙ্কের মধ্যে প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 30,000 টাকা। দেখো প্রারম্ভিক মজুত পণ্য 30,000 টাকা লিখে দিলাম। তারপর আমরা ক্রয় লিখছি, ক্রয় আছে আমাদের 2,54,000 টাকা। এখান থেকে বই ফেরতটা বাদ যায়। বই ফেরত মানে কি জানি, ক্রয় ফেরত, তাই না? তাহলে ক্রয় থেকে বই ফেরতটা বাদ যায়, আর বিক্রয় থেকে আনতে ফেরতটা বাদ যায়। বাদ গেলে আমাদের নিট ক্রয় থাকতেছে 2,50,500 টাকা। আমরা যদি বই ক্রয় হচ্ছে 2,54,000 টাকা, আর বই ফেরত হচ্ছে 3,500 টাকা। তাহলে আমাদের বিয়োগ দিলে আমাদের 2,50,500 টাকা থাকে। এই ক্রয়ের সাথে প্রারম্ভিক মজুত পণ্যটা অর্থাৎ দুইটা যোগ হবে 2,80,500 টাকা। এই 2,80,500 টাকা থেকে আমরা জানি কি সমাপনী মজুত পণ্যটা মাইনাস করতে হয়। সমাপনী মজুত পণ্য দেওয়া আছে 15,500 টাকা, মাইনাস করলে আমাদের থাকতেছে 2,65,500 টাকা। এটাই হচ্ছে সমন্বিত ক্রয়। আশা রাখি সবাই বুঝতে পারছো। ক নম্বরটা, খ নম্বর কি বলছে, রেয়া মিল তৈরি করতে বলছে। ওকে, আমরা এখানে রেয়া মিল একটা ঘর করছি। দেখো রেয়া মিলের ঘর এখানে এভাবে করছি যে তোমার ডুয়েল এন্টারপ্রাইজ, দেখো লিখছি আমরা অঙ্কটা কার, ডুয়েল এন্টারপ্রাইজ রেয়া মিল 31 ডিসেম্বর 2017, ক্রমিক নং হিসাবের নাম ডেবিট টাকা, তোমরা বাংলায় লিখবা ডেবিট টাকা, ক্রেডিট টাকা বাংলায় লিখবা। ঠিক আছে, দেন আমাদের মূলধন ক্রেডিট পাশে যায়। দেখো মূলধন 1,90,000 টাকা ক্রেডিট পাশে লিখে দিলাম। নগদ তহবিল রেয়া মিল ডেবিট পাশে যায়, রেয়া মিল ডেবিট পাশে লিখে দিলাম আমরা। ঠিক আছে, তারপর বিক্রয় রেয়া মিল ক্রেডিট পাশে যাবে, ক্রেডিট পাশে লিখে দিলাম। দেন আমাদের আছে উত্তোলন, উত্তোলন রেয়া মিলের ডেবিট পাশে যায়। দেখো আমরা জানি যে কোনো কিছু যেটা নাকি মূলধনকে হ্রাস করতে পারে সেটা রেয়া মিলের ডেবিট পাশে যায়। তাহলে দেখো আমরা লিখে দিলাম রেয়া মিলের ডেবিট পাশে লিখে দিলাম। তারপরে বহি ফেরত রেয়া মিলের ক্রেডিট পাশে যাবে, কারণ আমরা ক্রয় জানি যে রেয়া মিলের ডেবিট পাশে যায়। ক্রয় আমরা ক্রয় রেয়া মিলের ডেবিট পাশে লিখি, ক্রয় থেকে যেটা মাইনাস করি সেটা রেয়া মিলের ক্রেডিট পাশে লিখবো, যে বহি ফেরত রেয়া মিলের ক্রেডিট পাশে লিখে দেবো। হ্যাঁ, 3,500 টাকা। তারপর অগ্রিম যদি এরকম থাকতো, প্রাপ্ত বাড়ি বেড়া থাকতো, তাহলে কিন্তু রেয়া মিলের ক্রেডিট পাশে যেত। আর অগ্রিম যেহেতু আছে তাহলে এটা অবশ্যই এটা দায়। ঠিক আছে, তাহলে এটা দায়। আবার কেউ এটাকে কেউ আয় মনে করো না, যে অনেকে প্রাপ্ত লেখা থাকলে মনে করে যে আয়, কিন্তু না, আসলে কি এই প্রাপ্তর আগে বা পিছে যদি অগ্রিম লেখা থাকে সেটা চলতে দায় হয়ে যাবে। দায়টাও ক্রেডিট পাশে যায়, প্রাপ্তটা ক্রেডিট পাশে যায়। তো আমরা ক্রেডিট পাশে যাবো, এই অগ্রিম প্রাপ্তি পরে 8,000 টাকা ক্রেডিট পাশে লিখে দিলাম। যদি প্রাপ্ত বাড়িয়ে বেড়া থাকতো তাহলে সেটা আয় হইতো, আর অগ্রিম যেহেতু লেখা আছে তাহলে সেটা দায় হবে। ওকে, অগ্রিম বিমা একটা সম্পদ, রেয়ামিলের ডেবিট পাশে যাবে, ডেবিট পাশে লিখে দিলাম। তারপর আমাদের বলা আছে প্রারম্ভিক মজুত পণ্য, এটা একটা রেয়া মিলের ডেবিট পাশে যাবে। আন্তঃফেরত এটা জানি আমরা কোন পাশে যায়, রেয়া মিলের ক্রেডিট পাশে যায়, ডেবিট পাশে যাবে। কারণ কি বলতো, কারণ আমরা বিক্রয় জানি যে ক্রেডিট পাশে যাবে, বিক্রয় থেকে যেগুলো মাইনাস করতে হয় সেগুলো রেয়া মিলের ডেবিট পাশে যাবে, তাহলে আন্তঃফেরত ডেবিট পাশে যাবে। তারপর হচ্ছে বন্ধকি ঋণ, বন্ধকি ঋণের একটা কি বলতো, একটা আমাদের দীর্ঘমেয়াদী দায়, যেহেতু দায় এটা রেয়া মিলের ক্রেডিট পাশে যাবে। ক্রয় এটা খরচ, রেয়া মিলের ডেবিট পাশে যাবে। তারপর প্রাপ্য হিসাবে এটা চলতি সম্পদ, রেয়া মিলের ডেবিট পাশে যাবে। ঠিক আছে, তারপরে ভবিষ্যৎ তহবিল, আমরা জানি নগদ তহবিল বাদে যে কোনো তহবিল রেয়া মিলের ক্রেডিট পাশে যায়, তাহলে ক্রেডিট পাশে লিখে দেবো আমরা। এটা একটা আমাদের দায়। তাহলে আয়কর রেয়া মিলের ডেবিট পাশে যাবে, এটা উত্তোলন। ঠিক আছে, আর উত্তোলন তো সব উত্তোলন রেয়া মিলের ডেবিট পাশে যাবে। বিলম্বিত বিজ্ঞাপন এটা অন্যান্য সম্পদ, এটা একটা সম্পদ, অসমন্বয়কৃত সম্পদ বলা হয় এটাকে, এটা রেয়া মিলের ডেবিট পাশে যাবে। সমাপনী মজুত পণ্য রেয়া মিলে আসবে না। প্রদেয় হিসাব এটা চলতি দায়, রেয়া মিলের ক্রেডিট পাশে যাবে। এখন আমরা এই দেখো ক্রেডিটগুলো যোগ করছি, আমরা পাচ্ছি 8,70,000 টাকা। ডেবিট পাশেগুলো যোগ করছি, আমরা 8,70,000 টাকা পাচ্ছি। তো দুই পাশে মিলে গেছে, তার মানে আমার অঙ্কটা হয়েছে। ঠিক আছে, দুই পাশে মিলে গেছে, আমার অঙ্কটা হয়েছে। আপাতত মানে অঙ্কটা মিলে গেছে, মানে এখানে কোনো মানে সমস্যা নাই। তো আশা রাখি তোমরা বুঝতে পারছো ক নম্বরটা। এবার আমরা গত যাবো। গত কি বলা হয়েছে দেখো, গত বলা হয়েছে যে তোমার ডুয়েল এন্টারপ্রাইজের সমাপনী মালিকানা সত্তা নির্ণয় করে, সমাপনী মূলধন বা সমাপনী মালিকানা সত্তা নির্ণয় করতে বলতে পারে তোমাকে। তো এটা আসলে বিভিন্নভাবে করা যায়। আমি কিন্তু যেহেতু আমরা পরবর্তী অধ্যায়ে 10ম অধ্যায় করব, তো 10ম অধ্যায়ের নিয়মে আমরা এই কাজটা করব। মালিকানা সত্তা হচ্ছে মানে মূলধনের সাথে কি করতে হয় জানো, নিট লাভটা যোগ করতে হয়, নিট লাভটা যোগ করতে হয়, বা নিট ক্ষতি হলে মাইনাস করতে হয়। ঠিক আছে, যেহেতু নিট লাভ বা প্লাস করতে হবে, বা নিট ক্ষতি যদি হয় মাইনাস করতে হবে। এখান থেকে উত্তোলনগুলো মাইনাস করতে হয়। উত্তোলন মানে কি আয়কর, আমি সংক্ষেপে বললাম, এটা আমরা 10ম অধ্যায়ে আরও খুব বিস্তারিতভাবে শিখবো, আরও সুন্দর করে শিখবো। তাহলে মূলধনের সাথে নিট লাভগুলো যোগ হবে, বা নিট ক্ষতি হলে মাইনাস করতে হবে। উত্তোলনগুলো সচরাচর মাইনাস করতে হয়। তারপরে অতিরিক্ত মূলধন থাকলে সেটা আমাদের প্লাস করতে হয়। যেহেতু একটা রেয়া মিল, এত কিছু থাকবে না, আমাদের রেয়া মিলে যা থাকবে সেই অনুযায়ী আমরা করবো। নিট মূলধনের সাথে নিট লাভটা প্লাস করবো, উত্তোলনগুলো মাইনাস করে দেবো। তো প্রথমে তোমাকে নিট লাভটা বের করতে হবে।
তো নিট লাভটা বের করতে গেলে ফার্স্টে তোমাকে মোট লাভটা বের করতে হবে। মোট লাভটার নিয়ম হচ্ছে বিক্রয় থেকে এই বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিতে হয়। তো বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা জানি কিংবা বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে হয়। তাহলে আমরা ফার্স্টে এখানে প্রথমে বিক্রয় লিখছি। দেখো বিক্রয় হচ্ছে আমাদের কত টাকা দেওয়া আছে, বিক্রয় দেওয়া আছে আমাদের 4,67,000 টাকা। এখান থেকে বাদ যাবে আনতে ফেরতটা বাদ যাবে। তাহলে এই বিক্রয় থেকে আনতে ফেরতটা বাদ দিলাম, তাহলে আমাদের পাচ্ছে হচ্ছে 4,56,000 টাকা। এটা হচ্ছে নিট বিক্রয়। এই নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ যাবে। বিক্রিত পণ্যের ব্যয়টা কীভাবে বের করতে হয় বলো তো? আমি ফার্স্টে নিট মুনাফা নির্ণয় করতেছি। আমরা কিন্তু মালিকানা সত্ত্ব সরাসরি নির্ণয় করতেছি না, আমি ফার্স্টে নিট মুনাফা নির্ণয় করব। তো আমরা দেখো বিক্রিত পণ্যের ব্যয় কীভাবে নির্ণয় করবো? ফার্স্টে আমরা প্রারম্ভিক মজুত পণ্য লিখবো। প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 30,000 টাকা লিখবো। তারপর এখান থেকে আমরা ক্রয়ের কাজটা করবো। ক্রয় কত টাকা দেওয়া আছে? এই 2,54,000 টাকা। এখান থেকে বই ফেরতটা বাদ যাবে। তাই 2,54,000 টাকা থেকে বই ফেরতটা বাদ গেল, অর্থাৎ আমরা ক্রয়ের সাথে এই যে প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় যোগ করলাম, ওইখান থেকে আমরা বই ফেরতটা বাদ দিব। হ্যাঁ, বই ফেরতটা বাদ দিলে আমরা যে পাচ্ছি তা থেকে আমরা সমাপনী মজুত পণ্যটা মাইনাস করি। সমাপনী মজুত পণ্য কত টাকা দেওয়া আছে? এই 15,500 টাকা। ঠিক আছে, বাদ দিলে আমরা পাচ্ছি 2,65,000। দেখো এখানে যদি আরও কোনো প্রত্যক্ষ খরচ থাকতো তাহলে আমরা কিন্তু সেটা যোগ করে নিতাম। তো যেহেতু নাই, এটা আমাদের এটা থেকে এটাই বিক্রিত পণ্য, তাহলে এটা থেকে এটা বাদ দিলে আমাদের পাচ্ছে এই 1,91,000 টাকা। এটা হচ্ছে মোট মুনাফা। কিন্তু মোট মুনাফার থেকে আমরা পরিচালন ব্যয়টা মাইনাস করতে হয়। আমরা দশম অধ্যায়ে এগুলো শিখবো। মোট মুনাফা থেকে আমরা পরিচালন ব্যয়টা মাইনাস করতে হয়, কিন্তু যেহেতু এই অঙ্কের মধ্যে পরিচালন ব্যয় নাই, তাহলে আমরা এটাই হবে নিট লাভ। এটাই মোট লাভ, এটাই নিট লাভ। ঠিক আছে, এটাই নিট লাভ। তাহলে আমরা এখন লিখছি মালিকানা সত্ত্বার নির্ণয়। এই মূলধনটা লিখছি। মূলধনের সাথে কী করতে হয়? নিট লাভটা প্লাস করতে হয়। মূলধন হচ্ছে 1,91,000 টাকা। তার সাথে নিট লাভ প্লাস করবো আমরা কত বলতো? এই যে এই 1,91,000 যোগ করলে 3,81,000 টাকা। ঠিক আছে, এখান থেকে বাদ দিতে হবে সমস্ত ধরনের উত্তোলন। উত্তোলন আছে 15,300 টাকা। উত্তোলন বাদ দিলাম, 15,300 টাকা বাদ দিলাম। ঠিক আছে, তারপরে আমরা পাচ্ছি 2,65,700 টাকা। এখান থেকে আমরা 2 লক্ষ, এখান থেকে বাদ দেবো আয়কর। আয়কর একটা উত্তোলন, আয়কর হচ্ছে 9,200 টাকা। বাদ দিলে আমরা পাচ্ছি 2,56,500 টাকা। এটাই আমাদের মালিকানার সত্ত্ব। যদি জীবন বীমা প্রিমিয়াম থাকতো তাহলে সেক্ষেত্রে এটা মাইনাস হইতো। ঠিক আছে, এই যে এখান থেকে ওই আয়করের পরে আমরা এখানে জীবন বীমা প্রিমিয়ামটা মাইনাস করে দিতাম। যেহেতু নাই, তাহলে এটাই আমার উত্তর। ঠিক আছে, তো আমাদের মালিকানা সত্ত্ব কীভাবে নির্ণয় করতে হয় আশা রাখি বুঝতে পারছি। ফার্স্ট আমরা নিট লাভটা বাইর করবো, তারপরে আমরা মালিকানা সত্ত্বটা করবো। তো তোমাদের এই চ্যাপ্টারে যতগুলো সৃজনশীল ছিল সবগুলো আমি ইনশাআল্লাহ শেষ করে ফেলেছি। তোমরা যদি তারপর যদি কোনো কিছু না বুঝো আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে, আমি কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ দশম অধ্যায় নিয়ে আলোচনা করবো, আর্থিক অবস্থা বিবরণী। এই অধ্যায়টা সবারই অনেক অনেক প্রবলেম। ইনশাআল্লাহ আমার লেকচারগুলো দেখলে তোমরা ইনশাআল্লাহ এই অধ্যায়ে সমস্ত ধরনের প্রবলেমগুলো তোমাদের সমাধান হয়ে যাবে, অর্থাৎ দশম অধ্যায়ে। তো তারপর আজকে পর্যন্ত আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবে, এবং যদি পারো লাইক কমেন্টস করবে, এবং যদি পারো অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।